এই সরকার যখন গঠিত হয়েছে এখানে প্রচুর ব্যক্তি পছন্দের লোক নিয়োগকৃত হয়েছে। অধিকাংশ লোক যারা সংস্কার কমিশনের নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকাংশ লোকের সঙ্গে সরাসরি গণ আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না। যদি ক্ষমতায় থেকে প্লট বরাদ্দ নেওয়া দৃষ্টিকটু হয় তাহলে ক্ষমতায় থেকে নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কর মওকুফ করানো কিংবা তার ক্ষমতার পরিধি বাড়ানো কিংবা তার শেয়ারের অঙ্কে পরিবর্তন এনে সরকারের অংশগ্রহণকে কমিয়ে দেওয়া, এই সব বিষয়গুলো একইভাবেই দৃষ্টিকটু। মানুষ আগের চাইতে একটু বেশি কথা বলতে পারছে। ফেসবুক, ইউটিউবে অনেক মানুষ এসে কথা বলতে পারছেন যারা আগে ভয়ে লুকিয়েছিলেন। আমরা শুধুমাত্র একজন নোবেল লরিয়েট পেয়েছি অনেকেই বলছেন, কিন্তু গত এক বছরে দৃশ্যমান কোনো সংস্কার নাই, বরং আমি দেখি তার লাভ হয়েছে অনেক। আপনি কিভাবে দেখেন? দৃশ্যমান সংস্কার কিছু হয়েছে, যেমন মানুষ আগের চাইতে একটু বেশি কথা বলতে পারছে। ফেসবুক, ইউটিউবে অনেক মানুষ এসে কথা বলতে পারছেন যারা আগে ভয়ে লুকিয়েছিলেন। আমাদের মতো গত 13, 14, 15 বছর ধরে আমরা যারা কথা বলে গিয়েছি ফেসবুকে, তাদের চাইতে তাদের গলা এখন আরও অনেক উঁচু এবং তারা প্রায়ই প্রশ্ন করেন যে আমরা কোথায় ছিলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা গর্তে লুকিয়েছিলেন বলে দেখতে পান নাই যে আমরা কি করছিলাম, কারণ তিনি তো চোখ কান নাক বন্ধ করে কুয়ার মধ্যে গিয়ে লুকিয়েছিলেন। 16 বছর পরে বের হয়ে এসে প্রশ্ন করছেন আমরা কোথায় ছিলাম। তো এরা তো অনেক বেড়েছে। এটা একটা সংস্কার যে যারা 16 বছর আসলে তেমন কিছুই করে নাই, এমনকি বিদেশে ছিল, বিদেশ থেকে দু একটা পত্রিকাতে কলাম লিখতো এবং সেই সব কলামের মধ্যে অনেক স্ববিরোধী কথাবার্তা থাকতো। এরকম লোকজন এসে সংস্কার কমিশনের মাথা হিসেবে বসেও গিয়েছেন। অধিকাংশ লোক যারা সংস্কার কমিশনের নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকাংশ লোকের সঙ্গে সরাসরি গণ আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না। এমনকি যখন আন্দোলন চলছিল তারা বিদেশে ছিলেন, বিদেশ থেকে তারা এসেছেন। এমন একটা ভাব তারা আয়াতুল্লাহ খোমেনির মতো প্যারিসে ছিলেন, প্যারিস থেকে আসলেন, কিন্তু প্যারিসে থাকা অবস্থায় তারা যেসব ভিডিও বানাতেন সেখানে ধরেন নানান ধরনের সিভিল বিষয় নিয়ে তারা কথা বলতেন। পেট ব্যথা হলে কি হবে কিংবা মাথা ব্যথা করলে কি করতে হবে। কিন্তু আন্দোলনের ঠিক পরপর আমরা দেখলাম যে তারা চলে এসেছেন। যেমন একজন এসেছেন, তিনি আকাশ থেকে ঝাঁপ দিতেন। আমি এছাড়া তাকে সরকারের বিরুদ্ধে কিংবা ওই পুরনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কোথাও কিছু লিখতে কোথাও দেখি নাই, হয়তো বলেছেন। তো এরকম ঝাঁপ দেওয়া লোকেরা তো অনেকেই বিদেশ থেকে চলে এসেছেন। একসময় গ্রামীণে চাকরি করতেন, বিদেশে চলে গিয়েছিলেন, এরাও ফিরে এসেছেন, তারা এসে সরকারে যোগ দিয়েছেন। ফলে এই সরকার যখন গঠিত হয়েছে এখানে প্রচুর ব্যক্তি পছন্দের লোক নিয়োগকৃত হয়েছে। মেধার চাইতে ব্যক্তি যাকে পছন্দ করেন, চেনেন, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এমন সাংবাদিকরা নিয়োগ পেয়েছেন যে সাংবাদিকরা একসময় তার জন্য লিখেছেন, তার পক্ষে দাঁড়িয়েছিলেন, তারা পুরস্কার হিসেবে বিভিন্ন পদ পেয়েছেন। কিন্তু আলাদাভাবে যোগ্যতার ভিত্তিতে ডেকে নিয়ে কাউকে জায়গা করে দেওয়া হয়েছে, এটা আসলে দেখা যায় নাই। এমন কাউকে দেখা যায় নাই যিনি অনেক যোগ্য কিন্তু জোরালো কথা বলেন, হয়তো তাদের সঙ্গে তাদের মতের অমিল হয়, এরকম কাউকে দেখা যায় নাই। তারা প্রথমে ইয়াসম্যান বেছে নিয়েছেন, তারপরে তারা বেছে নিয়েছেন তাদের মতো করে যারা কথা বলবেন, তারপরে তাদেরকে নিয়োগ দিয়েছেন। যেখানে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে নিয়ে যথেষ্ট অভিযোগ রয়েছে, এরকম একাধিক উপদেষ্টার নিয়োগ নিয়ে যথেষ্ট অভিযোগ রয়েছে। ফলে এইটা হচ্ছে একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিছু প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য, যার সঙ্গে এই সরকারের বিভিন্ন পদে নিয়োজিত ব্যক্তিদের সম্পর্ক আছে, যার মধ্যে সবচেয়ে বেশি আর্থিক সুবিধাদি পেয়েছে গ্রামীণ ব্র্যান্ড বা গ্রামীণ পরিচয় ধারণকারী একাধিক প্রতিষ্ঠান। তো এইটা দৃষ্টিকটু, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি ক্ষমতায় থেকে প্লট বরাদ্দ নেওয়া দৃষ্টিকটু হয় তাহলে ক্ষমতায় থেকে নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কর মওকুফ করানো কিংবা তার ক্ষমতার পরিধি বাড়ানো কিংবা তার শেয়ারের অঙ্কে পরিবর্তন এনে সরকারের অংশগ্রহণকে কমিয়ে দেওয়া, এই সব বিষয়গুলো একইভাবেই দৃষ্টিকটু। আপনি ক্ষমতায় থেকে প্লট নেওয়া, ক্ষমতায় থেকে নিজের পিয়নকে ধনী করে তোলা, এটা যদি দৃষ্টিকটু হয় তাহলে একইভাবে উপদেষ্টার এপিএসদের কাছে টাকা পয়সা কিংবা দুর্নীতির বিষয় আবিষ্কার করা কিংবা নিজের বউকে তদবির করে চাকরি দিয়ে দেওয়া, এগুলো একইভাবেই আমি মনে করি যে প্রশ্নবিদ্ধ হবে। তাই এটা অবশ্যই দৃষ্টিকটু যে আমরা কিছু প্রতিষ্ঠানকে দেখেছি যে তারা সম্পর্কজনিত কারণে সরকারি সুবিধা পেয়েছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। শুল্ক বাড়ানো হয়েছে, কন্টেনারের উপরে রপ্তানির যে শুল্ক সেটা বাড়ানো হয়েছে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে, তাতে করে সরকারের 1,500 কোটি টাকা আয় হবে, এটা বলা হয়েছে। কিন্তু এই বিশেষ প্রতিষ্ঠানগুলিকে যে কর মওকুফ করা হয়েছে বা কর সুবিধা দেওয়া হয়েছে, তাতে করে কত কোটি টাকা কমবে
এই সরকারের আয় থেকে, সেটা বলা হয় না। এবং আরেকটি বিষয় আমি বলতেই চাই, যখন কোনো প্রতিষ্ঠান ঋণ দেয় গরিবদেরকে, গরিবরা সুদ দেয়, সেই সুদটাই হচ্ছে প্রফিট। এই টাকাটা কিন্তু গরিবরা আয় করেছে, আয় করে অতিরিক্ত সুদ হিসেবে প্রদান করেছে। তাহলে সেই আয়ের উপর যদি কেউ কর দেয়, তাহলে সেই কর তো রাষ্ট্রের এবং সরকারের কাজেই ব্যবহৃত হবে, ওই গরিব মানুষের স্বার্থেই ব্যবহৃত হবে। তাহলে সেই কর মওকুফ করে দিয়ে কাকে বঞ্চিত করা হলো? বঞ্চিত করা হলো ওই লোকটাকেই যে তার আয় থেকে এই সুদ পরিশোধ করেছিল। কর তো সুদের উপরে দেওয়া হচ্ছিল, আয়ের উপরে। তো সেই আয় কর মাফ করার কি কোনো আদৌ যৌক্তিকতা আছে? ভ্যাট মাফ করার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে? আর যদি এই যৌক্তিকতা থেকেই থাকে, তাহলে তো প্রথম ভ্যাট মাফ করা উচিত হাসপাতালের, প্রথম ভ্যাট মাফ করা উচিত যে কোনো ধরনের স্বাস্থ্য এবং খাদ্যজনিত কর্মকাণ্ডের উপরে। কেননা খাদ্য এবং স্বাস্থ্য এই দুইটা নিশ্চিত না হলে মানুষ বাঁচে না। এবং একজন মানুষ অসুস্থ হয়েছেন, তিনি আয় করতে পারছেন না, তিনি হাসপাতালে গেলে নানা ধরনের কর তাকে পরিশোধ করতে হয়। এমনকি ডাক্তারের প্রেসক্রিপশনের উপরেও কিন্তু ভ্যাট প্রদানের নিয়ম আছে। তো আপনি অসুস্থ, সেজন্য আপনি মূল্য সংযোজন কর দিবেন। আপনার কি মূল্য সংযোজিত হয়েছে অসুস্থ হওয়ার পরে, নাকি মূল্য কমে গিয়েছে? তো সেই আইনটা তো কেউ বাতিল করলো না যে রোগীদেরকে কোনো জায়গাতে ভ্যাট দিতে হবে না, বরং ভ্যাট আদায় করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, হাসপাতালে। আমি তো মনে করি স্বাস্থ্য ব্যবস্থার উপরে সব ধরনের ভ্যাট প্রত্যাহার করা উচিত। কেননা অসুস্থ ব্যক্তির মূল্য নিজে থেকেই কমে যাচ্ছে। একে তার আয়ু কমে যাচ্ছে, তার স্বাস্থ্যের ক্ষয় হয়েছে, তার আর্থিক ক্ষতি হয়েছে, কারণ তাকে চিকিৎসার জন্য ব্যয় করতে হয়েছে। তো এইখানে কিসের মূল্য সংযোজিত হলো? কিন্তু এইটিকে মানবিকভাবে না দেখে ঋণের সুদ হিসেবে আদায়কৃত টাকার কর মাফ করা হয়েছে, এটা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে।